আবু সাহিদ ভাবছে মুগ্ধের সাথে, ২৪ বিপ্লবের আলো এক উজ্জ্বল রাতে। বাংলার মাটিতে বয়ে যায় বিজয়ের গান, তাদের মনে জ্বলে এক নতুন সত্তার টান। ইউকা কালচারাল ডিপার্টমেন্ট ও ইউকা ডিবেটিং ক্লাবের সমন্বয়ে আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যার। আজকের এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সম্মানিত সিইও এইচ.এম. সাজ্জাদ হোসেন স্যার। এছাড়াও উপস্থিত রয়েছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব বিপ্লব মিয়া স্যার। আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীর ভূমিকা পালন করবেন ইউকা স্কুলের সম্মানিত শিক্ষক ইমরোজ আহসান খান স্যার। এছাড়াও আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত রয়েছেন ফুয়াদ আল আমিন স্যার ও সালমা সুলতানা হাসি ম্যাডাম। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনই প্রয়োজন। আজকের বিতর্কের পক্ষে অবস্থান করবে জোবার ইবনে মহসিন। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত রয়েছে তাশরিফুল ইসলাম। তৃতীয় বক্তা এবং দলনেতা হিসেবে উপস্থিত রয়েছেন আবদুল্লাহ আল জাওয়াদ। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে রয়েছে আরাফ ফেরদাউস নেহান, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত রয়েছে ফায়াদ বাসিদ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। বিপক্ষ দলের দলনেতা ও তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত রয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আবির ইসলাম। বিতর্কের শুরুতেই বক্তব্য নিয়ে আসছে পক্ষ দলের প্রথম বক্তা জোবার ইবনে মহসিন। পক্ষ দলের প্রথম বক্তা জোবার ইবনে মহসিনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করা হলো। শিক্ষার আলো হাতে নিয়ে এগিয়ে চলো ছাত্র, জ্ঞান গগনে ছড়াও আলো, করো মেঘের পাত, তোমার ত্যাগ তুমিই আশা, দেশের স্বপ্ন তরি, শিক্ষায় গড়ে আগামীকাল, করো বিশ্বভরি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনই প্রয়োজন। বিষয়টির পক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, শুরুতেই বিষয়টির একটু ব্যাখ্যা প্রয়োজন। আজকের প্রস্তাবের ন্যায় প্রতিষ্ঠা বলতে আমরা বুঝি সমাজ বা দেশে কোনো অন্যায় অনিয়ম ঘটতে থাকলে তার প্রতিকার করা। আর ছাত্র আন্দোলন বলতে আমরা বুঝি যে কোনো অন্যায় প্রতিকারের জন্য ছাত্র সমাজ সংঘবদ্ধ হয়ে উদ্যোগ গ্রহণ করা। ছাত্র আন্দোলন শব্দের সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে এর প্রয়োজনীয়তার গুরুত্বকে বোঝানো হয়েছে। মাননীয় সভাপতি, আমরা বাংলাদেশ রাষ্ট্রটার জন্ম ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কিছু ঘটনা উল্লেখ করার মাধ্যমে আজকের যথার্থতা প্রমাণ করব। অর্থাৎ আমরা আমাদের দেশের ইতিহাসের কিছু ঘটনা আলোচনা করার মাধ্যমে প্রমাণ করব যে ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনই প্রয়োজন। মাননীয় সভাপতি, আমরা 1947 সালে ব্রিটিশদের হাত থেকে মুক্তি পাই এবং ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র হয়। পাকিস্তানের ছিল দুটি অংশ, একটি হলো পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান, আরেকটি হলো পূর্ব পাকিস্তান যেটি বর্তমান বাংলাদেশ। পশ্চিম পাকিস্তানের অল্প সংখ্যক মানুষের ভাষা ছিল উর্দু এবং পাকিস্তানের বেশিরভাগ মানুষের ভাষাই ছিল বাংলা। কিন্তু পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষের ভাষা বাংলা থাকা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের অল্প সংখ্যক উর্দুভাষীরা তাদের রাষ্ট্রভাষাকে উর্দু করতে চেয়েছিল, কিন্তু বাংলার ছাত্র সমাজ তা মেনে নেয়নি। তাই 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা রাজপথে নেমে পড়ে। রাজপথে নেমে পড়লে পুলিশ গুলি করে, অনেকে প্রাণ হারায়, অনেক শহীদ হয় এবং ছাত্ররা তখন কঠিন আন্দোলন গড়ে তোলে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবি আদায় করে ছাড়ে। অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার ছাত্র আন্দোলনই এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। মাননীয় সভাপতি, বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে 1969 সালে ভাষার দাবি প্রতিষ্ঠার পর গণ অভ্যুত্থান গড়ে তোলে। এই আন্দোলনের ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করে। এটি বাংলাদেশের স্বাধীনতার পথ প্রদর্শক হিসাবেও কাজ করে। এরপর 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন বাংলার জন্ম হয় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা মুক্তিবাহিনীর সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়। মুক্তিযুদ্ধের সফলতার মাধ্যমে পাকিস্তানিদের অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ন্যায়ের দাবি প্রতিষ্ঠা হয়েছিল। মাননীয় সভাপতি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা এরশাদ সরকারের পতনের জন্য 1990 সালে আন্দোলন করে এবং এই আন্দোলনে এরশাদ সরকারের পতন নিশ্চিত করে। 2018 সালে বাংলাদেশের ছাত্ররা চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সরকার কোটা ব্যবস্থা নিপাত করতে বাধ্য হয়। 2018 সালে ঢাকায় দুটি শিক্ষার্থীর মৃত্যুতে
শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলন করে। এই আন্দোলন ব্যাপক জনসমর্থন পায় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করে। ছাত্র আন্দোলন সবসময় সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে ছাত্ররা তাদের অধিকার ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছে। তাদের সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে সমাজ পরিবর্তনের সূচনা হয়েছে এবং হচ্ছে। আর তার সর্বশেষ উদাহরণ হলো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সরকার অন্যায়ভাবে দমননীতি গ্রহণ করলে ছাত্ররা তার বিরুদ্ধে প্রবল আন্দোলন সৃষ্টি করে এবং কোটা সংস্কার নিবাদ করে এবং সরকারের পতন নিশ্চিত করে। মাননীয় সভাপতি, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনের অসংখ্য ইতিহাস আছে। আমরা আজকের বিষয়ের মাধ্যমে প্রমাণ করলাম ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনই প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং ধন্যবাদ সবাইকে। বিতর্কের এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করছি বিপক্ষ দলের প্রথম বক্তা আরাফ ফেরদাউস নেহানকে। ন্যায় প্রতিষ্ঠায় যদি হয় সকলে এক, মানবতার পথে চলুক সবার মনোযোগ, ভেদাভেদ ভুলে গড়ি নতুন যুগ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনের প্রয়োজন। আমার মনে হয় বিষয়টি ব্যাখ্যার প্রয়োজন। এখানে দুটি শব্দ, ছাত্র আন্দোলন ও ন্যায় প্রতিষ্ঠায়। ছাত্র আন্দোলন মানে ছাত্রদের দ্বারা কোনো আন্দোলনকে বোঝায় এবং ন্যায় প্রতিষ্ঠা বলতে সমাজের সকল স্তরের মানুষের সঠিকভাবে অধিকার পায় তা বোঝায়, কোনো সরকারের পতন নয়। ন্যায় প্রতিষ্ঠার জন্য সঠিক প্রাতিষ্ঠানিক পদ্ধতির বিকল্প নেই। একটি সুগঠিত প্রশাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং কার্যকর আইন শৃঙ্খলা বাহিনী ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম। ছাত্র আন্দোলন সাময়িকভাবে কোনো বিষয়কে সমাধান করতে পারে কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে অক্ষম। যদি মেনেও নিয়ে স্থায়ী পরিবর্তন আনতে পারে তাহলে কেন 2018 সালে কোটা আন্দোলন, কেন আবার 2024 সালে হবে? প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই উত্তর দিয়ে আমার পক্ষ দলের বন্ধুরা। অনেক ক্ষেত্রে ছাত্র আন্দোলন সহিংসতার দিকে মোড় নেয়, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং জনজীবনে অস্থিরতা আনে। এই ধরনের আন্দোলন ন্যায় প্রতিষ্ঠার বদলে আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। ছাত্র আন্দোলন প্রায়শই বাহ্যিক রাজনৈতিক শক্তির প্রভাব দেখা যায়, যা ছাত্রদের মূল উদ্দেশ্যকে ভুল পথে পরিচালিত করে। মাননীয় সভাপতি, পক্ষধরের বক্তা হয়তো ভুলে গিয়েছেন যে আজকে আমাদের বিতর্কের শিরোনাম হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার ছাত্র আন্দোলনের প্রয়োজন। মাননীয় সভাপতি, আমার জানা মতে বাংলাদেশে এ পর্যন্ত যতবারই ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে তা সংগঠিত হয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্যই। পক্ষধরের বক্তা বলে গিয়েছেন ছাত্ররা 52তে আন্দোলন করেছে, 18-24 কোটার জন্য। আচ্ছা, একটি দেশের ভাষা, কোটা, দুই একটা উদ্দেশ্য ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত, পরিবর্তিত বা সংস্কার হলেই কি দেশে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব? দরকার পক্ষধরের বক্তারা উত্তরটা দিয়ে যাবেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা অনেক সমস্যায় জর্জরিত। ন্যায় বিচার পাওয়ার জন্য এখানে সংস্কার প্রয়োজন। 2024 সালের শুরুতে এক গবেষণা অনুযায়ী দেখা গেছে বাংলাদেশের আদালতে 40 লাখ মামলার বোঝা রয়েছে, যা প্রশাসনিক অদক্ষতার প্রতিফলন। বিচার ব্যবস্থার এই সমাধানে দরকার প্রযুক্তিগত উন্নয়ন, কেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, যা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে সম্ভব নয়। বাংলাদেশে একটি বড় সমস্যা হলো প্রশাসনিক দুর্নীতি। তবে এই দুর্নীতির বিরুদ্ধে সফল ও টেকসই লড়াইয়ের জন্য প্রয়োজন প্রশাসনিক ও রাজনীতির সদিচ্ছা, আইন প্রয়োগের দক্ষতা ও স্বচ্ছতা। 2024 সালে আমরা দেখেছি একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলেও তার বাস্তবায়নে দীর্ঘমেয়াদী কোনো টেকসই পরিবর্তন আসেনি। সুতরাং ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা অক্ষম। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো। এই সমস্যা সমাধানে আইনের কঠোর প্রয়োগ, জবাবদিহিতা এবং স্বচ্ছতার দরকার। ছাত্র আন্দোলন দিয়ে কি প্রশাসনিক দুর্নীতি দমন করা সম্ভব? দয়া করে উত্তরটি দিয়ে যাবেন পক্ষধরের বক্তারা। ন্যায় প্রতিষ্ঠার জন্য শিক্ষিত সচেতন নাগরিকদের তৈরি করা জরুরি। শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের সচেতন করে তোলা যেতে পারে, যা ছাত্র আন্দোলনের চেয়ে বেশি টেকসই কার্যকর। শক্তিশালী গণমাধ্যম, সুশীল সমাজ এবং বিভিন্ন নাগরিক সংগঠনের মাধ্যমে সমাজের অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে, যা ছাত্র আন্দোলনের চেয়ে বেশি কার্যকর। ন্যায় প্রতিষ্ঠার জন্য দুর্নীতি প্রতিরোধের জন্য শুধুমাত্র ছাত্র আন্দোলন নয়, বরং দেশের বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক গোষ্ঠীর একত্রিত ভূমিকা প্রয়োজন। বিচার বিভাগ, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যম সমাজে ন্যায় প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রদের পরিবর্তে এইসব প্রতিষ্ঠানের উপর জবাবদিহিতা বাড়িয়ে তাদের দিয়ে দায়িত্ব পালন করানোই হবে দীর্ঘমেয়াদী সমাধান। শেষে আমি বলতে চাই, বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য ছাত্র আন্দোলন একক সমাধান নয়, বরং দরকার কার্যকর প্রশাসন, সুশাসন এবং সুশীল সমাজ। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা আরাফ ফেরদাউস নেহানকে। এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাশরিফুল ইসলাম অর্ক।
ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় ন্যায় প্রতিষ্ঠার জন্য ছাত্র আন্দোলনই প্রয়োজন, উক্ত বিষয়ে আমি পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন যে আমাদের বর্তমানে দুর্নীতি হলো অন্যতম একটি সমস্যা। তারা বলেছিলেন যে আমাদের দেশের যে আইন প্রয়োগকারী সংস্থা তারা চাইলেই দুর্নীতিকে শেষ করতে পারে। মাননীয় সভাপতি যদি আমরা আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের দিকে দেখি, মাননীয় সভাপতি তারা বর্তমানে মৃত ব্যক্তির নামে মামলা দিচ্ছে, 16 বছর কিশোরকে রিমান্ডে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি শুধু তাই নয়, তারা দলীয় সরকারের মতকে প্রাধান্য দিয়ে দেশের ন্যায় প্রতিষ্ঠাকে ব্যর্থ করছে। মাননীয় সভাপতি যে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ মৃত ব্যক্তির নামে মামলা দিতে পারে, 16 বছর কিশোরকে রিমান্ডে নিতে পারে, মাননীয় সভাপতি সেই আইন প্রয়োগকারী সংস্থা কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে? মাননীয় সভাপতি যদি আমরা পুলিশের পরে র্যাবকে দেখি, মাননীয় সভাপতি তারা ক্রস ফায়ারের নামে বিনা বিচারে দেশের মানুষকে হত্যা করেছে। মাননীয় সভাপতি তার একটি জ্বলন্ত উদাহরণ হলো কয়েকদিন আগে বগুড়ে ঘটে যাওয়া একটি ছেলেকে তার মায়ের হত্যার আসামি হিসেবে রিমান্ডে নেওয়া হয়। মাননীয় সভাপতি র্যাব গোটা বিশ্ব মিডিয়ার সামনে বলেছিলেন যে ওই মায়ের হত্যাকারী তার ছেলে নিজেই। মাননীয় সভাপতি পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে যে আসলে ছেলে হত্যাকারী নয়, বরং হত্যাকারী হলো ওই বাড়ির 3 ভাড়াটিয়া। মাননীয় সভাপতি যে র্যাব বিনা বিচারে ক্রস ফায়ারের নামে দেশের মানুষকে হত্যা করতে পারে, ছেলেকে নিজের মায়ের কোনো প্রকার তদন্ত ছাড়াই আসামি বানাতে পারে নিজের ছেলেকে, তা সেই আইন প্রয়োগকারী সংস্থা কিভাবে দেশে ন্যায় প্রতিষ্ঠা করবে? মাননীয় সভাপতি যদি আমরা আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ ও র্যাবের পরে বিচার ব্যবস্থাকে দেখি, মাননীয় সভাপতি বর্তমানে প্রধান বিচারপতিকে গুলির মুখে দেশ ত্যাগ করতে হয়েছে। মাননীয় সভাপতি যে বিচারপতিকে গুলির মুখে দেশ ত্যাগ করতে হয়, মাননীয় সভাপতি সে কিভাবে দেশে ন্যায় প্রতিষ্ঠা করবে? মাননীয় সভাপতি যখন পুলিশ ব্যর্থ, র্যাব ব্যর্থ, বিচার ব্যবস্থা ব্যর্থ, মাননীয় সভাপতি তখন দেশে ন্যায় প্রতিষ্ঠা করবে কারা? মাননীয় সভাপতি যখন সকলেই ব্যর্থ তখন দেশে একমাত্র ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে আমাদের দেশের লড়াকু সৈনিক অকুতোভয় ছাত্ররা। মাননীয় সভাপতি 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 2018 সালের কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন আবার 2024 সালে করে তারা বিজয় লাভ করেছে। মাননীয় সভাপতি শুধু বিজয় লাভ করে নয়, তারা আমাদের দেশের 15-17 বছর ধরে শাসন চালিয়ে আসা দলীয় সরকারের পতন ঘটেছে। মাননীয় সভাপতি যে ছাত্র সমাজ দলীয় সরকারের পতন ঘটে পারে, দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, তারা কিভাবে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হতে পারে? ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাশরিফুল ইসলামকে। এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ফায়াদ বাসিদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনের প্রয়োজন। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনে একমাত্র প্রয়োজনীয় পথ নয়, বরং এটি নাও কার্যকর হতে পারে। ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তিশালী রাজনৈতিক কাঠামো, আইন এবং সুশাসন জরুরি। শুধুমাত্র ছাত্র আন্দোলন সীমিত সম্পদ এবং অভিজ্ঞতার অভাবে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে না। মাননীয় সভাপতি, ছাত্র আন্দোলন সাময়িকভাবে কোনো বিষয়কে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে পারে, কিন্তু এতে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পরিবর্তন আনতে অক্ষম। মাননীয় সভাপতি, আইন, নীতি এবং প্রশাসনিক কাঠামোতে স্থায়ী পরিবর্তন আনতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সমাধানের, যা শুধুমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে সম্ভব নয়। মাননীয় সভাপতি, ন্যায় প্রতিষ্ঠায় ছাত্রের জন্য প্রয়োজন একটি ব্যাপক সামাজিক ও রাজনৈতিক আন্দোলন যা সকল স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করবে। মাননীয় সভাপতি, ছাত্র আন্দোলন শুধুমাত্র একটি অংশ, এটি সম্পূর্ণ সমাজ বা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। মাননীয় সভাপতি, ফলে বড় আকারের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করতে হলে ছাত্র আন্দোলনের চেয়ে ব্যাপক একটি জনমতের প্রয়োজন। মাননীয় সভাপতি, ছাত্র আন্দোলন অনেক সময় সহিংসতার মধ্যে দিয়ে মোড় নিতে পারে, যা ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ছাত্র আন্দোলন সহিংস হয়ে উঠেছে এবং সরকারের দমন পীড়নের মুখোমুখি হয়েছে। অতএব মাননীয় সভাপতি, ন্যায় প্রতিষ্ঠায় শুধুমাত্র ছাত্র আন্দোলনের উপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ নয়, প্রয়োজন সঠিক আইন, নীতি এবং রাজনৈতিক কাঠামো যা সকল স্তরের মানুষের সমন্বয়ে গঠিত একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের মাধ্যমে অর্জন করা যেতে পারে। এর ফলে মাননীয় সভাপতি, আন্দোলনের মূল লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটে এবং ন্যায় প্রতিষ্ঠার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ফায়াদ বাসিদকে। এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করছি পক্ষ দলের দলনেতা ও তৃতীয় বক্তা আব্দুল্লাহ আল জাওয়াদ। শিক্ষার্থীর বুকে জলে অগ্নি, স্বপ্ন তাদের দ্বীপ, সংগ্রামের পথে তারা বীর, ছুটে চলে নির্ভীক।
জাতির মুক্তি আনে যেথায় সেখানেই তাদের স্থিতি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলন প্রয়োজন, বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিশ্ব ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায় বাংলাদেশ সহ বিশ্বের আরো অন্যান্য দেশে ছাত্ররা তাদের অভ্যুত্থানের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা অর্থাৎ দেশের আমূল পরিবর্তন করতে সক্ষম। মাননীয় সভাপতি, বিশ্বের প্রথম ছাত্র আন্দোলন হয় চীনে 160 খ্রিস্টাব্দে। এতে অংশ নেয় ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও বহিমিয়ান বিদ্রোহ ও ফরাসি বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকা ছিল প্রধানতম। মাননীয় সভাপতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়েকজন শিক্ষার্থী হোয়াইট রোজ আন্দোলন শুরু করে। তারা তাদের আন্দোলন বিভিন্ন কার্যক্রম দ্বারা পরিচালিত করে। তারা বিভিন্ন লিফলেট, বিভিন্ন জনসমর্থন আদায়ের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত করে। পরবর্তীতে মাননীয় সভাপতি নাৎসি বাহিনী তাদের মৃত্যুদণ্ড দেয়, তাদের 6 জনকে। মাননীয় সভাপতি, এই ঘটনার ফলে নাৎসি বাহিনী ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে, ফলে মাননীয় সভাপতি নাৎসি বাহিনীর পতন নিশ্চিত হয়। মাননীয় সভাপতি, আফ্রিকায় বর্ণ বৈষম্য আন্দোলন শুরু হয় 1976 সালে, যা চলমান থাকে 1994 সাল পর্যন্ত। এই আন্দোলনে পুলিশের গুলিতে অনেক শিক্ষার্থী মারা যায়। মাননীয় সভাপতি, কিন্তু আমি কবিতার দ্বিতীয় লাইনেই বলেছিলাম, সংগ্রামের পথে তারা বীর, ছুটে চলা নির্ভীক। মাননীয় সভাপতি, তারা এই কথাটি প্রমাণ করেছে। মাননীয় সভাপতি, তারা নির্ভীকভাবে ছুটে চলেছে। মাননীয় সভাপতি, তারা যে সংগ্রামের পথে বীর, তারা এটা প্রমাণ করেছে। তারা এত শিক্ষার্থী নিহত হওয়ার পরেও মাননীয় সভাপতি তারা দমে থাকেনি। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের পতন করতে সক্ষম হয়েছে। মাননীয় সভাপতি, এবার আসুন বাংলাদেশের দিকে। 1952 সালে ভাষা আন্দোলনে যারা আমরা নায়ক হিসেবে চিনি, আবুল বকর, রফিক, তাদের অধিকাংশই ছিল শিক্ষার্থী। মাননীয় সভাপতি, এবার আসুন 1970 সালে গণ অভ্যুত্থানে। এখানে আবুল আসাদ নামক এক শিক্ষার্থী নিহত হয়। মাননীয় সভাপতি, আবুল আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাননীয় সভাপতি, যে যুদ্ধ আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে স্বাধীন করেছে মাননীয় সভাপতি, সেই যুদ্ধেও মাননীয় সভাপতি শিক্ষার্থীদের ভূমিকা ছিল প্রধানতম। তারা মুক্তিবাহিনী গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। মাননীয় সভাপতি, এবার আসুন 24-এর দিকে। মাননীয় সভাপতি, 15 বছর ধরে যেই সরকারকে পতন করতে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক শক্তি তাদেরকে পতন করতে পারেনি মাননীয় সভাপতি, সেই 24-এ এসে মাননীয় সভাপতি শিক্ষার্থীরাই তাদের পতন নিশ্চিত করেছে। মাননীয় সভাপতি, এই তথ্যগুলি আমি প্রমাণ করার চেষ্টা করলাম। মাননীয় সভাপতি, ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনের প্রয়োজন। এ পর্যায়ে আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা আবির ইসলামকে বক্তব্য দেওয়ার জন্য। ন্যায় প্রতিষ্ঠায় চাই যে সবার হাত, মানবতার জয় হোক, মিলুক নতুন রাত, একসাথে চলবো আমরা, দূর করি সব ভয়, অধিকার পাক সবাই, হোক সত্যের জয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় হচ্ছে ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনই প্রয়োজন, কিন্তু মাননীয় সভাপতি আমার মনে হয় ছাত্র আন্দোলনের প্রয়োজন না, এই জন্য বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, পক্ষ দলের বক্তারা বলেছেন যে ছাত্র আন্দোলনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব, কিন্তু পক্ষ দলের বক্তারা কি জানেন বর্তমানে বাংলাদেশ দুর্নীতিতে কততম অবস্থান আছে? আমি বলে দিচ্ছি, 10ম অবস্থানে আছে বাংলাদেশ। এখন আমার প্রশ্ন হচ্ছে, শুধু জুলাই এবং আগস্টের আন্দোলন নয়, স্বাধীনতার পর থেকে এর আগে বহুবার বাংলাদেশ ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে। সেই শুরুর আন্দোলন থেকে আজ পর্যন্ত এই আন্দোলনের ফলে আসলে কি ন্যায় প্রতিষ্ঠা হয়েছে বা ভবিষ্যতে হবে? আমাদের দেশের ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে আটকাবার জন্য একটি সংস্থা আছে, তার নাম দুর্নীতি দমন কমিশন, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে দুর্নীতি দমন কমিশন নামে চিনি। এই দুর্নীতি দমন কমিশনকে প্রতিষ্ঠিত করে 2004 সালে তৎকালীন বিএনপি সরকার। তারা বুঝতে পারে যে এই দেশে দুর্নীতি বেড়েই চলেছে, একে আটকাতে হবে, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই তারা সেই সময় একটি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করে। কিন্তু 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তখন তারা চায় যে তারা স্বৈর শাসন চালাবে, যাতে দুর্নীতি দমন তাদের কিছু না বলতে পারে। তাই তারা সেখানে ক্ষতি করতে থাকে এবং তাদের পক্ষে নিয়ে আসে। এখন দুদিকের অবস্থা এমন হয়েছে, যখন যে সরকার আসে তখন তারা সেই সরকারের পক্ষে নেয়, যখন সেই সরকারের পক্ষে নেয়, ন্যায় অন্যায় কোনো কিছুর বাজ বিচার করে না। তাই দুদককে এমনভাবে তৈরি করতে হবে যাতে ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় করতে পারবে। মাননীয় সভাপতি, ছাত্ররা কতবার আন্দোলন করবে? 1 বার করবে, 2 বার করবে, 3 বার করবে, 4 বার করে। এই আন্দোলন করে কি আদৌ কোনো লাভ হচ্ছে বা ভবিষ্যতে হবে? এই আন্দোলনের ফলে শুধু মানুষের প্রাণহানি হচ্ছে, আসলে কোনো লাভ হচ্ছে না। কেননা 24-এ আন্দোলন হয়েছে, 26-এ হবে না, তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে। তাই পক্ষ দলের বক্তাদের জানাতে চাই যে ন্যায় প্রতিষ্ঠায় কোনোভাবে ছাত্র আন্দোলন প্রয়োজন নেই। এখানে আমাদের পুরো দেশের সবার, আমাদের সিস্টেমের প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি পক্ষ দলের দলনেতা আব্দুল্লাহ আল জাওয়াদকে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন ন্যায় প্রতিষ্ঠা মানে
কোনো সরকারি পতন নয়। মাননীয় সভাপতি, যেই সরকার 15 বছর ধরে বাংলাদেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে মাননীয় সভাপতি, তাছাড়াও বৈদেশিক অনেক ঋণ নিয়েছে, ফলে মাননীয় সভাপতি এই দেশে একজন শিশু জন্মের পর থেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকার ঋণগ্রস্ত মাননীয় সভাপতি। তারা আরও প্রশ্ন করেছে 2018 সালের আন্দোলন কেন আবার 2024 সালে হয়েছে। মাননীয় সভাপতি, শিক্ষার্থী মানেই অদম্য। মাননীয় সভাপতি, তারা 18 সালে স্থায়ী করতে পারেনি বলে 2024 সালে তারা এটি স্থায়ী করেছে মাননীয় সভাপতি। তারা আরও বলেছে এই আন্দোলনের ফলে বিভিন্ন প্রাণহানি হচ্ছে। মাননীয় সভাপতি, দেশের প্রয়োজনে যদি আমাদের প্রাণ দিতে হয় তাহলে আমরা অবশ্যই প্রাণ দিব মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি পক্ষ দলে দ্বিতীয় বক্তা প্রশ্ন করে গেলেন যে বগুড়ায় মা হত্যার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের একটি ভুল তদন্তের কারণে। মাননীয় সভাপতি, এখন আমার পক্ষ দলের কাছে প্রশ্ন হলো, আচ্ছা তাহলে কি ছাত্ররা পড়াশোনা শেষ দিয়ে, তারা পড়াশোনা বাদ দিয়ে ছাত্ররা কি এখানে যে তদন্ত করবে? ছাত্রদের পড়াশোনার কাজ নেই, তাদের কাজে তো হচ্ছে বাবা মারা চায় তো তারা দেশের, আজকে আমাদের দেশে এত বড় বড় মেট্রো রেল হচ্ছে, এত বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, সব জায়গায় আমরা বিদেশ থেকে সহযোগিতা নিতে হচ্ছে। বিদেশের ইঞ্জিনিয়ারদের কেন আমাদের দেশে তরুণ প্রজন্ম কেন পারছে না? কথা হচ্ছে তারা কথায় তারা রাজনীতিতে লিপ্ত হচ্ছে, তারা আন্দোলনে লিপ্ত হচ্ছে, তাদের পড়াশোনা এখানে 12টা বেজে যাচ্ছে, কিন্তু তারা পড়াশোনা না হলে এখানে কোটা, ওখানে কি, এখানে হ্যাঁ, এখানে লবণ কম হয়েছে, নুন কম হয়েছে, তাদের কাজে তো হচ্ছে পড়াশোনা করা, কিন্তু তারা কি এখন কি র্যাবের জায়গায় করবে? র্যাবের ভুল হয়েছে, হ্যাঁ আমাদের দেশের দুর্নীতির সমস্যা, ছাত্ররা কি এখন দুর্নীতি আটকাবে? তাহলে যদি দুর্নীতি আটকাতে 2 বছর সমস্যা হয় তাহলে তারা পরীক্ষা কিভাবে দিবে? তাহলে কিভাবে তারা BCS ক্যাডার হবে? কিভাবে তারা সিভিল ইঞ্জিনিয়ার হবে? কিভাবে ডাক্তার হবে? তাহলে কি আমাদের দেশের যত রিজার্ভ অর্থ কেন শেষ হয়েছে? তাদেরকে আমি বলছি রিজার্ভ অর্থ শেষ হবে না, আমরা বিদেশ থেকে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন ইঞ্জিনিয়ার আমদানি করতে হচ্ছে। যদি আমাদের দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছুই থাকে তাহলে আমাদের দেশ থেকে আমদানি করবে, বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না। তাই পক্ষ দলে বক্তাদের জানিয়ে দিতে চাই, ছাত্ররা আন্দোলন করে শুধু কোনো লাভে হচ্ছে না, তাদের শুধু আমাদের দেশের ক্ষতি করে যাচ্ছে। হ্যাঁ, ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা বারবার আন্দোলন করলে সহিংসতা হচ্ছে, এতে হাজার হাজার শিক্ষার্থীর প্রাণহানি হচ্ছে, এতে আমাদের শিক্ষার হার কমে যাচ্ছে এবং দেশের মধ্যে কোনো উন্নয়ন হচ্ছে না। তাই পক্ষ দলের বক্তাকে জানিয়ে দিতে চাই যে ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনের প্রয়োজন নেই, এখানে আমাদের সিস্টেমকে পাল্টাতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দল ও বিপক্ষ দলের বিতার্কিকদের আমাদেরকে একটি উপভোগ্য বিতর্ক উপহার দেওয়ার জন্য। আমরা অনুমান করতে পারছি কারা হতে যাচ্ছে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী, কিন্তু নিয়মের বিধির কারণে আমাদেরকে বিতর্কের ফলাফল জানার পূর্বে যেতে হবে বিচারকদের কাছে। তার পূর্বে আমরা শুরুতে অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান করছি আপডেটেড নলেজ একাডেমি ইউকে স্কুলের সম্মানিত CEO HM সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ আমরা ইউকা স্কুল আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের ছাত্রদের, শিক্ষার্থীদের কাছ থেকে বিতর্ক প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম। এখানে আজকের যে বিষয়টা ছিল ন্যায় প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলনের ভূমিকা, পক্ষে এবং বিপক্ষ দল। আমরা যখন আলোচনা শুনছিলাম পক্ষে, তখন মনে হচ্ছিল যে না, পক্ষ দলই মনে হয় অনেক বেশি যুক্তি, অনেক বেশি লজিক এখানে উপস্থাপন করছে এবং তাদের কথাটাই সঠিক। আবার যখন বিপক্ষ দলের কথা শুনছিলাম, তাদের যুক্তি উপস্থাপনের ধরন দেখে মনে হচ্ছিল যে না, তাদের কথাটাই সঠিক। আসলে এখানে যেভাবে উভয় পক্ষ এই বিষয়টিকে উপস্থাপন করেছে, এতে করে বোঝা যাচ্ছে যে উভয় দলই সঠিক। তারপরেও এখানে বিচারের কার্যক্রম চলছে, তারা একটি ফলাফল দেবেন। কিন্তু প্রকৃতপক্ষে উভয় পক্ষের যে আলোচনার ভিত্তি থেকে আমরা যেটা দেখতে পাই, আমাদের যখন দেশীয় যে সিস্টেমগুলো সেগুলো যখন ফেল করছে, সেগুলো যখন ব্যর্থ হচ্ছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু সেগুলোকে আবার সক্রিয় করে তুলে ধরা হচ্ছে। আবার শিক্ষার্থী যেহেতু তাদের মূল বিষয় হচ্ছে শিক্ষা অর্জন করা, তারা কিন্তু সেই সিস্টেমে বা মূলধারে থাকতে পারছে না, ফলে আবারও তাদেরকে শিক্ষা অর্জন করার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হচ্ছে। অর্থাৎ বারবার কিন্তু শিক্ষার্থীরা অন্যায়ের লাগাম টেনে ধরার জন্য চেষ্টা করছে। অন্যদিকে সিস্টেমটা যথাযথভাবে ডেভেলপ না হওয়ার জন্য দেশে আবার ন্যায় প্রতিষ্ঠিতও হচ্ছে না। তো উভয় পক্ষের যে আলোচনাগুলো অত্যন্ত মজবুত ছিল এবং তাদের যুক্তিগুলো অত্যন্ত দৃঢ় ছিল এবং তারা যেভাবে দৃঢ়চিত্ত, অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় নিজেদের বিষয়গুলো উপস্থাপন করেছেন, নিজেদের যুক্তিগুলো উপস্থাপন করেছে, আশা করি ভবিষ্যতে তারা শুধু বাংলাদেশে না, জাতীয় পর্যায়ে তারা কথা বলবে এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তারা এই বিষয় বিতর্ক করবে। আমি ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এই
বিতর্ক প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট ছিলেন, যে সমস্ত শিক্ষকবৃন্দ সহযোগিতা করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাতে চাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই ইউকে স্কুল আপডেটেড নলেজ একাডেমির মাননীয় প্রতিষ্ঠাতা সভাপতি স্যারকে। তিনি তার মূল্যবান সময় দিয়ে আজকে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং আমাদের শিক্ষার্থীদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেছেন। ধন্যবাদ জানাতে চাই সংশ্লিষ্ট যারা এখানে উপস্থিত আছেন সকলকে, এবং যারা ভবিষ্যতে এই প্রোগ্রামটি দেখবেন ইউকা স্কুলের বিতর্ক প্রতিযোগিতা সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের প্রধান অতিথি আপডেটেড নলেজ একাডেমি ইউকে স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যারকে আজকের বিতর্কের বিষয়ে স্যারের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমি আজকের বিতর্ক প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলাম। সাবজেক্ট চমৎকার, ন্যায় প্রতিষ্ঠা, ছাত্র আন্দোলন। দুই পক্ষই তাদের যুক্তি এবং তাদের তথ্য যথাযথভাবে প্রেজেন্ট করেছে। দুই পক্ষই চেষ্টা করেছে যে তাদের যুক্তি এবং তাদের তথ্যই বেশি গুরুত্বপূর্ণ এটা প্রমাণ করার জন্যে। হ্যাঁ, তবে দুই পক্ষই তো এক সমান হবে না, কেউ হয়তো একটু কম কেউ বেশি, কিন্তু দুই পক্ষই যেভাবে তাদের তথ্য যুক্তি উপস্থাপন করেছে এটা সত্যিই প্রশংসনীয়, সত্যিই এটা প্রশংসনীয়। এবং সামনে এই বিতর্ক যত হবে তত আশা করি আপডেটেড নলেজ একাডেমি স্কুলের ছাত্ররা আরও সুন্দর করে প্রতিটা বিষয়ে তাদের তথ্য এবং যুক্তি সুন্দর করে উপস্থাপন করতে পারবে, এবং এইভাবে সবাই তাদের কথা বলার ধরন, তাদের বাচনভঙ্গি এগুলো উন্নত করতে পারবে আমরা এই আশা করে, এবং দুই পক্ষকেই আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে আমাদের হাতে এসে পৌঁছালো সেই কাঙ্ক্ষিত ফলাফল। চমৎকার এই বিতর্কের আজকের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয় দলের নাম ঘোষণার পূর্বে আমরা আমাদের দর্শকদের অনুভূতি জানতে চাইব। আজকের এই বিতর্কের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। আজকের এই বিতর্কের বিপক্ষে যারা তারা না বলুন। আজকের এই বিতর্কের বিজয় দল পক্ষ দল। পক্ষ দলকে অভিনন্দন, এবং সাথে সাথে অভিনন্দন বিপক্ষ দলকে তাদের চমৎকার উপস্থাপনের মাধ্যমে এই বিতর্ককে একটি লড়াইয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। বিতর্কে বিজয় এবং পরাজয় বলে কোনো শব্দ নেই, বিতর্কে বিজয়ী এবং বিজিত নামে দুইটি শব্দ রয়েছে। আজকের আমাদের বিজয়ী দল পক্ষ দল এবং বিজিত দল বিপক্ষ দল। আজকের এই চমৎকার বিতর্কের সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আবির ইসলাম। অভিনন্দন জানাই বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আবির ইসলাম। আর এই ফলাফলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের বিতর্ক এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন।